بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি ভয়েস মাল্টিমিডিয়া এই প্রাঙ্গণে। আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা মাননীয় সভাপতি জনাব তৌহিদ হোসেন তোতো মোল্লার বাবা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক। সেই মহান ব্যক্তিটিকে স্মরণ করে ভয়েস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা দোয়া মাহফিল এবং কবিতা আবৃত্তি আর শেষে গানের আয়োজন করেছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলে সেই মহান ব্যক্তিটির জন্য দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দোয়ার পর্বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি, দুরূদ শরীফ পড়ি একবার। জি ইনশাআল্লাহ আমরা দোয়া করি সকালে, যে আজকে যে উদ্দেশ্য দোয়ার জন্য আজকে মুক্তিযোদ্ধা মোল্লা জাকির হোসেন ননি মোল্লা, ওনার জন্য আমরা খাস করে দোয়া করব, এবং যারা আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে দুনিয়া থেকে সকলের জন্য আমরা দোয়া করব। মাতা পিতা যাদের জীবিত আছে তাদের জন্য দোয়া করব, যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمحببنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا رب العالمين. আল্লাহ আজকে আল্লাহ পবিত্র আল্লাহ জুমার দিন আল্লাহ পবিত্র আল্লাহ আসরের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাবুদ। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে শায়িতাছে আল্লাহ, তাদের প্রত্যেকের তুমি কবরে আযাবগুলো তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যাদের মাতা পিতা আল্লাহ দুনিয়া জমিনে বেঁচে আছে, বেশি বেশি খিদমত করার জন্য তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকে যাকে নিয়ে উদ্দেশ্য আল্লাহ যে দোয়া মাহফিল আল্লাহ, তার পক্ষ থেকে সমস্ত আল্লাহ নেক উদ্দেশ্যগুলো তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ। বীর মুক্তিযোদ্ধা আল্লাহ মোল্লা জাকির হোসেন ননি আল্লাহ মোল্লা, ওনার
জন্য আজকে দোয়া মাহফিল আল্লাহ এর মধ্যে যত আল্লাহ নেক হয়েছে আরো বেশি বেশি করে আল্লাহ ওনার কবরের মধ্যে ওনার রুহে মুবারকে হাদিয়া গুলো তুমি পৌঁছাইয়া দাও হে রব্বুল আলামিন। এখানে যারা আছে, কবিরা আছে, সাহিত্য আছে, শিল্পপতিরা আছে, আল্লাহ এমপি মন্ত্রী, আলেমে হাফেজে কোরআন, শিশু বাচ্চা, আল্লাহ সকলকে নিয়ে হাত তুলেছে মাবুদ, জানি না কার হাতখানি তোমার শাহী দরবারে আল্লাহ পছন্দ হয়েছে। আল্লাহ তার হাতখানা উসিলা করে আমাদের আজকে এই দোয়া দরখাস্ত আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আমাদের পক্ষ থেকে সমস্ত নেক উদ্দেশ্যগুলো আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ছোট্ট পরিসরে মহৎ অনুষ্ঠানের দুজন ব্যক্তিকে আমরা স্মরণ করছি। ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান পৃষ্ঠপোষক, সুদূর আমেরিকাতে অবস্থান করেন সালহিন সাজু। আরেকজন আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার নিয়মিত আবৃত্তি শিল্পী, বাংলাদেশের অন্যতম আবৃত্তি শিল্পী ফাতেমা সুলতানের সুমি আমাদের মাঝেও উপস্থিত হতে পারেননি। আমরা তার জন্য দোয়া করি, আগামী দিনে অবশ্যই উনি উপস্থিত থাকবেন। সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করছেন ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা এবং সভাপতি তৌহিদ হোসেন তোতোমোল্লা। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব কে এম মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ শহীদুল ইসলাম, যুগ্ম মহাসচিব, মানবাধিকার বাস্তবায়ন কমিশন, কেন্দ্রীয় কমিটি। ইউটিউবে, ফেসবুকে আপনারা অনেকেই চিনে থাকবেন সেই গুণীদের মধ্যে একজন সারোয়ার মাহিন, সঙ্গীত শিল্পী সারোয়ার মাহিন। টেলিভিশনে দেখেছেন এবং উনি বাংলাদেশের আরেকজন গুণী ব্যক্তি। আমরা জিএম আজহার নামে সকলেই তাকে চেনেন। জিএম আজহার, উনি একজন সঙ্গীত শিল্পী এবং মিউজিক কম্পোজার, গীতিকার, আর দারুণভাবে সুর করে থাকেন। আমরা সেই ব্যক্তিটি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা আরেকজন মিউজিক ডিরেক্টর আমাদের ভয়েস মাল্টিমিডিয়া পরিবারের রয়েছেন সন্তোষ কুমার। আমরা জানলাম আমাদের মাঝে একজন গুণী কবি এবং গীতিকার, আর ইতিমধ্যে তিনি সুরও দিচ্ছেন, রহিমা আক্তার, রিমা আপা আছেন। এছাড়াও আমাদের আরেকজন অতিথি রয়েছে এস এম জাহিদুল ইসলাম ভাই আছেন আমাদের মাঝে। এছাড়াও আমাদের মাঝে আমাদের সারোয়ার মাহিন ভাইয়ের সহধর্মিনী আছেন, আর আরেকজন আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার সদস্য সুমাইয়া দারুণ আবৃত্তি করেন, সেই আবৃত্তি শিল্পীর মা এখানে উপস্থিত রয়েছেন। সর্বপ্রথম আমরা যে মানুষটির জন্য আজকের এই আয়োজন, সেই মানুষটি সম্পর্কে জানব। সেই ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন ননি মোল্লার সুযোগ্য পুত্র তৌহিদ হোসেন তোতোমোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি ওনার স্মৃতিচারণ, বাবার সাথে কাটানো দিনগুলো এবং বাবার যে স্মৃতিগুলো আমরা একটু শুনবো, তারপরে আমাদের অতিথিদের কাছে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম, সকলকে আমার বিদায় সালাম। আমি যখন ছোট, খুবই ছোট, আমার বাবা যখন যুদ্ধে চলে গেলেন, আমার একটু একটু মনে আছে ওই মুহূর্তে আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম। আমাদের ফেলেতে আমার বাবা যখন যুদ্ধে চলে গেলেন, বাবা আমাদের প্রতিষ্ঠানে, ফায়ার সার্ভিসের সামনে আমাদের একটা প্রতিষ্ঠান ছিলেন, ওই প্রতিষ্ঠানে বাবা সবকিছু থুয়ে গেছিলেন। থুয়ে যাওয়ার পরে বাবা তো চলে গেলেন, আমার বোনই ছিল ওই মুহূর্তে তখন শিয়ানা। তখন বোনকে নিয়ে আম্মা খুব চিন্তিত হয়ে গেছিলেন। তখন আমাদের নানা বাড়ি ছিল চরবদর্শন, ওখানে বাবা মানে আমাদের তখন কি হলো, মানে সবাই মাটির নিচে যায় পড়লে, কিন্তু আমি আর গেলাম না, আমি যে খাটের নিচে যাই সেরে, মানে খাটের নিচে যায় শুয়ে এলাম, অনেক কান্নাকাটি করলাম।
উপর দিয়ে অনেক প্লেন গেল, বোম্বিং হলো। তারপরের দিন ভোরবেলা আম্মা মানে একটা ভালো একটা মিলিটারি ছিলেন, ওই ভদ্রলোক আমার আম্মাকে বললেন যে আপনারা এখানে থাকার দরকার না, আপনারা গ্রামে চলে যান, যেহেতু আপনার একটা মেয়ে আছে, একটা ক্ষতি হইতে পারে। তখন আমাদের চলে গেল। আমাদের মানে একটা খড়ির অনেক বড়ই ছিল, ওরা সব খড়ি লুট করে নিয়ে গেল আর্মিরা। এরপরে আম্মা তালা মেরে আমাদেরকে নিয়ে চলে গেল। আমরা তখন হাঁটতে হাঁটতে সোজা 14 কিলোমিটার হাইটে আমরা চরপদর্শন চলে যাই। চরপদর্শন যায় সেটা আমার নানা বাড়ি, আমরা ওইখানে স্থান করি। এর মধ্যে আব্বাকে মানে আব্বা মারা গেছে আমরা জানতে পারি, মানে আমরা শুনছি যে আব্বা মারা গেছে, কিন্তু আসলে উনি মারা যান নাই। উনি যখন মুন্সিগঞ্জের ব্রিজ উড়ান ওই সময় শোনা গেছে যে আর্মিদের হাতে উনি নিহত হয়েছেন। আসলে উনি নিহত হন না, ওনার সহযোগীরা নিহত হয়েছেন। এরপরে দেশ যখন স্বাধীন হলো তখন বাবা আসলেন। আসার পরে এদিক থেকে আমাদের বাড়িঘর সব লুটপাট করে নিয়ে গেল। আমাদের দোকান বোম্বিং করে আমাদের দোকানকে একেবারে পুরা নিশ্চিহ্ন করে দিল, মানে আমাদের পুরো পরিবারটাকে একেবারে পুরা নিশ্চিহ্ন অবস্থায় মানে চলে গেল। সেই আলাউদ্দিন খাঁ একটা কাফনের কাপড় পাঠাইছিল আমার বাবার, যে ননিমুল্লাহ সাহেব আপনার যা খাবার মনে চায় খান, খাওয়া দাওয়া করেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনি মৃত্যুবরণ করেন। সেই কাফনের কাপড় আজও আমাদের আছে। আব্বা আসার পরে অনেক আমাদের কষ্ট। এরপরে বঙ্গবন্ধু সাহেব মানে আমাদের বাসায় তো অ্যাকচুয়ালি মানে একটা মিটিং হইতো, শাহেদা চৌধুরী, মতিয়ার চৌধুরী এবং ওবায়দুর রহমান সাহেব, আরো অনেক মানে পলিটিক্যাল বড় বড় লিডাররা আমাদের বাসায় মিটিং করতেন যে কোনো প্রোগ্রাম। এরপরে আমাদের খুব কঠিন জীবন গেছে। তখন আব্বা মানে গ্রামের লোকেরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্বাকে নির্বাচিত করলেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে। উনি দীর্ঘ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যতবারই দাঁড়াইছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং উনি আমাদের এলাকা শুধু না, আমাদের ফরিদপুরের যে কোনো সালিশ বিচার যে কোনো বিষয় সে সততার সহিত করে গেছে। কিন্তু আমার বাবা কোনোদিন দুর্নীতির রাস্তায় যায় নাই, হ্যাঁ, সে সততার সহিত জীবন নিয়ে সে চলে গেছে। এটিও কি মানে মোটামুটি আমি বললাম, এইগুলোই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা স্মরণ করছি সেই মানুষটিকে, মোল্লা জাকির হোসেন ননি মোল্লা। আমরা স্মরণ করার জন্য আজকে উপস্থিত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান মরহুম বিশিষ্ট ভাষা সৈনিক মোল্লা জাকির হোসেন ননি মোল্লা তার এই স্মৃতিচারণ আমরা করছি। আর বিশেষ করে স্বাধীনতার মাস আমরা ডিসেম্বর মাস, এই 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের কারণে যে সমস্ত শহীদ, যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন এবং জাতীয় নেতা, চার নেতা এবং যত মানুষ বাংলাদেশে শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। এবং যার জন্ম না হলে আমাদের এই বাংলাদেশ কখনোই স্বাধীন হওয়ার কথা হতো না। আমরা চিন্তাও করতে পারতাম না বাংলাদেশ নামে একটা দেশ আমরা পাবো। সেই বঙ্গবন্ধু জাতীয় নেতা, বিশ্ব নেতা, তাকে আমরা স্মরণ করছি। এবং আমাদের যে জাকির হোসেন ননি মোল্লা, এটা আমি গর্ববোধ করি যে আমার ফরিদপুরের আমার পাশেরই লোক। ওনার মতো একজন লোক যে ভাষার জন্য যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, ওনাকে আমরা সশ্রদ্ধ সালাম এবং দোয়া করব সবসময়। সকল শহীদদের জন্য আমরা দোয়া করব। আমরা যেহেতু মুসলমান, আমরা এদেশে জন্ম নিয়েছি, এদেশের ভাষা, এদেশে আমরা ভোগ বিলাস সবকিছু আমরা জীবনযাপন করছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত যারা এই দেশ স্বাধীন করেছে, যারা জীবন দিয়েছে, তাদের জন্য আমাদের সবসময় দোয়া করা এবং আগামীতে আমাদের দেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারে। জাতির জনকের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশকে যেভাবে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে একটা উন্নত দেশ, আমি আশা করি আগামী হয়তো 20 বছরের ভিতরে আমরা উন্নত দেশের কাতারে আমরা চলে যেতে পারবো। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে এই ননি মোল্লা, আমি ওনার নাম শুনেছি, আমার বাড়ি ফরিদপুরের খুব কাছে, চরপদ্রসন, ওনার নানা বাড়ি, আমার বাড়ি চরপদ্রসন। তো ওনার আল্লাহ হায়াত দরাজ করুক, খুব ভালো মানুষ ছিলেন। ওনার স্মরণে আজকে দোয়া মাহফিল হইলো। আমরা সবসময় ওনার যার অলি ওর ছেলে মেয়ে যারা আছে সবাই দোয়া করবেন এবং আমরাও সবার জন্য দোয়া করবো। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। এ ধরনের একটি অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই জন্য ধন্য মনে করছি যে আমরা এই নতুন প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের সন্তান। আজকে যে একটা কথা শুনলাম, গা শিহরি উঠে। কারণ এই নলিমুল্লাহকে মৃত্যু পরোয়ানার জন্য তার কাপড়ের কাপড় পর্যন্ত তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এর চেয়ে আরো বিভীষিকাময় অনেক ঘটনাই না ঘটেছে। আমরা জানতে পেরে খুবই মর্মাহত হলাম যে এরকম বাংলাদেশে, টোটাল বাংলাদেশে আরো কত ঘটনাই ঘটেছে, যা আমরা এখন শুনতে পেরে আমাদেরকে শিহরিত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মোল্লা জাকির হোসেন ননি মোল্লা স্মরণে আজকে আমাদের আয়োজিত যে স্মরণ সভা, আমি আসলে জানি না যে আমাদের দেশে আর কতজন মুক্তিযোদ্ধা আছেন, আর কতদিনই বা ওনারা বাঁচবেন। তো আমার মনে হয় যে আমাদের দেশের যারা কর্ণধার আছেন তাদেরকে ভাবা উচিত যে এই মুক্তিযোদ্ধারা কি করেছেন, তাদের অবদান কতটুকু আমাদের জন্য, আর ওনারা আর কতদিনই বা বাঁচবেন, তাদের জন্য আরো স্পেশাল কিছু করা যায় কিনা। আর মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই মুক্তিযুদ্ধ করার কারণে তাদের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের পরবর্তী প্রজন্মরা বেঁচে থাকবেন, ওই ক্ষতিগ্রস্তের যেই প্রভাবটা তাদের মধ্যে অবশ্যই থেকে যাবে কিছু না কিছু। আর আমাদের মনে হয় এটাও উচিত যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া, যেন তাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করার কারণে তারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কিভাবে তাদের পরবর্তী প্রজন্মের মানুষরা কম উপভোগ করবে বা এটার কুপ্রভাবটা তাদেরকে এতটা যেন গ্রাস করতে না পারে, তাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করা। আসলে গাছি হেরে ওঠে মুক্তিযুদ্ধের নাম শুনলেই। সেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নিয়েও বাংলাদেশে অনেক তখন যেই সময়ে আপনার রাজাকার আল বদর আল শামসদের রাজত্ব ছিল, আজকের সেই রাজত্ব এখনো কায়েম আছে। যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের অনেক ব্যাড রেকর্ড, তাদের যে চিন্তা ভাবনা, তাদের কোঠা বাতিল, তাদের অনেক কিছু নিয়েই কথা শুনি। কিন্তু যখনই মুক্তিযোদ্ধাদের কথা শুনি যে তারা কিভাবে যুদ্ধ করেছেন, তারা কিভাবে হেনস্থ হয়েছেন এবং তারা দেশের জন্য কি করেছেন, সেই কথা শুনলে আমার মনে হয় যে মুক্তিযোদ্ধারা যা পাচ্ছেন আরো বড় কিছু, আরো বেশি কিছু পাওয়া উচিত তাদের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন থাকবে মুক্তিযোদ্ধার কোঠাকে সমন্বিত রেখে আগামী দিনগুলো যেন প্রচালিত করেন এবং আমাদের দেশ যেন মুক্তিযোদ্ধার চেতনায় এগিয়ে যায় প্রধানমন্ত্রীর হাত ধরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের একজন গুণী মানুষ, ভয়েস মাল্টিমিডিয়ার পরিবারের সদস্য, তার কণ্ঠে কবিতা শুনবো, একই সাথে যদি কিছু বলেন সেটা শুনবো। রয়েছেন রহিমা আক্তার, রিমা আপা। প্রথমে সবাইকে জানাই সালাম। আজকে এখানে উপস্থিত হয়েছি মুক্তিযোদ্ধা মরহুম বিশিষ্ট ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মোল্লা জাকির হোসেন মনি মোল্লা, ওনার স্মরণে দোয়া মাহফিল হয়েছে, এখন কবিতা আবৃত্তি হবে এবং বিভিন্ন গুণীজনদের কথা শুনলাম আমরা ভয়েস মাল্টিমিডিয়ার সৌজন্যে। তো সবার প্রতি কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। তো ওনার ছেলের মুখে যতটুকু শুনলাম মুক্তিযুদ্ধের কথা, সত্যি আতঙ্কিত আমরা যে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা কত সুখে শান্তিতে থাকতে পারছি, আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে পারছি। কিন্তু আমরা আজকে বাংলাদেশ এত সহজে পাইনি। মুক্তিযোদ্ধাদের কত জীবনগত আতঙ্কের মধ্যে ওনারা পার করেছেন এবং ওনাদের সয় সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর যখন দেখি যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা অবহেলিত, মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেটে অনেকে অনেক উন্নতি করছে, আর মুক্তিযোদ্ধারা বিভিন্ন অবহেলিত, ওনাদের সন্তানরা অবহেলিত, তখন খুবই কষ্ট লাগে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যে সত্যিকার মুক্তিযোদ্ধা যে উনি খুঁজে বের করুক এবং তাদের জীবন একটু সুখ শান্তিতে থাকার ব্যবস্থা করুক, এই আমার কামনা। সবাইকে ধন্যবাদ। আমি একটা কবিতা আবৃত্তি করব ওনার সৌজন্যে। কবিতা। হে মহান বীর, হে মহান বীর মোল্লা জাকির হোসেন ননি মোল্লা, আপনাকে করি স্মরণ কবিতা আর গানে। আপনি এই দেশের গর্বিত এক সন্তান, আপনি মিশে আছেন ভাষা আর দেশের মাটির ঘ্রাণে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বিজয় ছিনিয়ে আনলেন বাংলার ঘরে। ফরিদপুরের কৃতি সন্তান আপনি বাংলাদেশের অভ্যন্তরে। আপনি ভাষার জন্য বুক পেতে দিয়েছেন, আপনি ৭১ অস্ত্র হাতে নিয়েছেন, বিজয় এনেছেন বাংলা ভাষায়, বিজয় এনেছেন স্বাধীনতায়। আপনাকে ভুলবে না
এ জাতি। আপনাকে ভুলবে না আপনার জেলার মানুষ। এ বিজয়ের মাসে তাই আপনি চিরনিশানায় অমর ফানুষ। আপনাকে নিয়ে তাই এই আয়োজন, আপনি শান্তিতে থাকুন অপরে। দেশ স্বাধীনতার প্রতিদানে আপনি থাকুন বেহেশতে ঘরে। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী আবার ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ভয়েস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ছোট্ট পরিসরের মহৎ একটি অনুষ্ঠান। আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা তহিদ হোসেন তোতো মোল্লার বাবা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মোল্লা, তাকে নিয়ে আজকের এই ছোট্ট পরিসর অনুষ্ঠান ঘরোয়া পরিবেশে। এই কারণে আপনারা জানেন যে করোনা নিয়ে সকলের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, তো সেই কারণে আমরা ঘরোয়া পরিবেশে আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার সদস্য এবং কিছু গুণী মানুষ আমাদের মধ্যে রয়েছেন, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান চলছিল। আলোচনা অনুষ্ঠান এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন অতিথিকে পেয়ে গেছি। আমরা এখন অতিথির পরিচয়টা জানবো, তারপরে আমরা পরবর্তী আবার শুরু করবো। আমাদের মাঝে রয়েছেন হাসান ভাই, আমরা তার পরিচয়টা দিয়ে নিই। আমি এম এম আবুল হাসান, আমি মানবাধিকার কর্মী প্রথম পরিচয় দিই, তারপর হচ্ছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগ নলাগাতি থানার শাখার সহসভাপতি। উনি তো আসলে বীর মুক্তিযোদ্ধা, তারপরে একজন সমাজকর্মী ছিলেন, ওখানে নির্বাচিত কমিশনার ছিলেন। ওনাদের পরিবারেরও একটা ঐতিহ্য আছে ফরিদপুর সদরে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন, মোল্লাবাড়ি নামেই পরিচিত, ওখানে এক নামেই চেনে। হ্যাঁ, আসলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুন, আমাদের মাঝে নেই। মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে যদি না পারি, জাতি হিসেবে আমরা অবশ্যই পৃথিবীর কাছে নিন্দিত হব। তার কারণ গোটা পৃথিবীতে মুক্তিযোদ্ধাদের আলাদা একটা স্বীকৃতি, আলাদা একটা পরিচিতি আছে, সে দেশে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করে এবং সম্মানিত করে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করা শুরু হয়েছে, তাদের সম্মানিত করা হচ্ছে। যে সমস্ত মুক্তিযোদ্ধা এখনো সম্মান পাচ্ছে না, আমরা এই মাল্টিমিডিয়ার মাধ্যমে বলবো ভাই, আপনারাও খুঁজে দেখেন, বাংলাদেশে আনাচে কানাচে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা অবহেলিত, এখনো বঞ্চিত, সুবিধা বঞ্চিত। কারো মাধ্যমে আপনারা সেই সমস্ত বঞ্চিত মানুষগুলো যদি আপনাদের মাধ্যমে জননেত্রীর সুযোগ সুবিধা পায়, যারা মুক্তিযোদ্ধার যে স্বীকৃতিটা, তাদের যে মূল্যায়নটা, এটা যদি পায়, তাহলে সমাজ কর্মী হিসেবে অবশ্যই আমি মনে করব যে ভাই যেহেতু এই পেশা আছেন, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। আজকে ডিজিটাল বাংলাদেশে মানুষ অনলাইনে সব সময় দেখছে, এক সময় মানুষ পত্রিকা পড়তো, এখন পত্রিকা খুব পেপার পড়ে মানুষ খুব কম, কাগজের পেপার, প্রিন্টিং পেপার কম পড়ে, অনলাইনেই বেশি পড়ে। আর এই যে সমস্ত ইগুলো মিডিয়া সেন্টারগুলো, যারা ইউটিউবে চ্যানেলগুলো আছে, এইগুলোতেই মানুষ বেশি দৃষ্টি দিচ্ছে। তা আপনারাও একটু দেখবেন যে আমাদের সমাজে যদি কোনো অবহেলিত বঞ্চিত মুক্তিযোদ্ধা থাকেন, তাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সুমাইয়ার বাবা আছেন উপস্থিত, আমরা তার মুখ থেকে দুটি কথা শুনতে চাই। মাননীয় সভাপতি, বড় এবং ছোট ভাই বোনেরা, বাংলাদেশটা আসলে অনেক কষ্টের অর্জিত বাংলাদেশ, কারণ আমরা একসময় বাংলাতে কথা বলতে পারতাম না, অনেক লাঞ্ছিত, অনেক কষ্ট বোধ করতে হতো। শুধু মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমরা বাংলাতে কথা বলতে পারতেছি। তারা যেন ভালো থাকে এবং যারা আছে, জীবিত আছে, তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে, এইগুলো। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি ভয়েস মাল্টিমিডিয়ার সৌজন্যে আজকের এই ছোট্ট পরিসরের মহতী অনুষ্ঠান। মোল্লা জাকির হোসেন ননি মোল্লাকে নিয়ে একটি গান রচনা করেছেন এবং এই গানটি আজকে আমরা ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছি। প্রথমে আমি এই গানটি একটু বাজিয়ে শোনাবো, তারপরে আমাদের সরাসরি সেই শিল্পী এবং গীতিকার উপস্থিত রয়েছেন, আমরা তার কণ্ঠে শুনবো। আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় মুখ সারোয়ার মাহিন ভাইয়ের কণ্ঠে আমাদের আজকের এই জাকির হোসেন ননি মোল্লার তিনি একটি গান রচনা করেছেন এবং এই গানটি আজকে প্রকাশ করা হচ্ছে। এর
এই অপরূপ বাংলা জীবনের জয়গান, এই অপরূপ বাংলা জীবনের জয়গান। সোনার বাংলার আজকে আপনাদের অবদান, সোনার বাংলার আজকে আপনাদের অবদান। সুন্দর একটা পরন্ত বিকেলে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। ধীরে ধীরে গোধূলি প্রাক্কাল। আর ভয়েস মাল্টিমিডিয়া উত্তরা আজকের আয়োজিত যে মহান মানুষটির উপলক্ষে আজকের অনুষ্ঠান, একই সাথে ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা, অতুলনীয় ব্যক্তিত্ব, হাজার স্যালুট, সম্মান, সশ্রদ্ধ। আমি গানটা গাইছি আবার। এই অপরূপ বাংলা জীবনের জয়গান, এই অপরূপ বাংলা জীবনের জয়গান। সোনার বাংলার আজকে আপনাদের অবদান। এই বাংলার আলো বাতাস, এই বাংলার সুধাপন, এই বাংলার আলো বাতাস, এই বাংলার সুধাপন। ছবি আপনাদের অবদান, ছবি আপনাদের অবদান। হে মহান বীর মুক্তি যোদ্ধা, হে মহান বীর মুক্তি যোদ্ধা। মোল্লা মোল্লা জাকির হোসেন ননি মোল্লা, আপনাদের কারণে পেলাম আমরা আজকে স্বাধীনতা, পেলাম আমরা বাংলার স্বাধীনতা, পেলাম আমরা আমাদের স্বাধীনতা। ফরিদপুরের আলিপুরের উর্বর মাটির আপনি কীর্তিমান সন্তান। সুনির্মল আলো বাতাসে আপনার বেড়ে ওঠা, শীতল জলের জলস্রোতে সাঁতার কাটা। এক ডান পিঠে ছিলেন আপনি সৎ সাহসী নবউদ্যমে ছুটে চলা ভাষা আন্দোলনে ছিলেন আপনি প্রথম সারির সৈনিক, এক মহান দেশপ্রেমী। শত সহস্র সালাম আপনার তোরে হে মহান বীর, হে মহান বীর মুক্তি যোদ্ধা, হে মহান বীর মুক্তি যোদ্ধা। মোল্লা জাকির হোসেন ননি মোল্লা, মোল্লা জাকির হোসেন ননি মোল্লা। উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন ভয়েস মাল্টিমিডিয়ার কর্ণধার আজিম ভাই, শর্ট নামটা আমি বললাম। আজকে এমনই একটি মুহূর্তে, এমনই একটি সময়, এই বিজয়ের মাসে আমাদের এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সবার প্রিয় ননি কাকা, আসলে ওনার মা ওনাকে যে ননি নামটা রাখছিলেন, আমার মা বোনরা যারা আছেন, ননি মানে কি তাদের আপনারা সবাই তো বুঝেন এবং জানেন। উনি ঠিকই ওনার মা যে ওনাকে ননি রাম রাখছিলেন, এই নামের মর্মভেদ এবং এই নামের যে মর্যাদা উনি অক্ষর অক্ষরে পালন করে গেছেন। ননি অর্থ আপনারা জানেন দুধের স্বর, ক্রিম, যেটাই আমরা এক এক এলাকা যে যে ভাষায় বলি না কেন, অর্থাৎ এই ক্রিমটা এই বাংলার বুকে এমন একটা আলোর বিস্ফোরণ ছড়িয়ে গেছেন,
এবং তার যে কয়েকজন সন্তান ছিলেন তারাও যার যার অবস্থান থেকে সুসম্মান নিয়ে অনেক ভালো আছেন, ভালো চলছেন। যাই হোক, তাই ওনাকে শতকোটি সালাম এবং ধন্যবাদ জানিয়ে এবং আমার মূল বক্তব্য শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এ বাংলার রাখাল রাজা, আমার আপনার মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 1952 সালে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন সেই সমস্ত বীর শহীদদের আত্মার প্রতি সালাম জানিয়ে 1969, 71, 75 এবং 2004 সাল সহ বিভিন্ন গণ আন্দোলনে যেসব নেতৃবৃন্দ যে এই ভাষার জন্য, দেশের জন্য, এই জাতির জন্য বিভিন্ন গণ আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সবার আত্মার প্রতি আমি সালাম জানাচ্ছি। এবং আজকের যে গানটা আমার যে ভাই শুনলেন এটা ওনাকে ধন্যবাদ দিতে হয়। তা আমি দোয়া করি যে আমার ভাই যেন এই বিশ্ব একদিন জয় করতে পারে, ওনার প্রতি সেই দোয়া এবং ভালোবাসাও থাকলো। আমরা কাউকে ছোট মনে করব না। আর যে নেতার আদর্শ নিয়ে আমরা এই ভাইরা যারা আছি, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, অনেকগুলো যারা মুক্তিযোদ্ধার পক্ষে সেই দলগুলো এবং সেই সংগঠনের সাথে আমি জড়িত, আমরা জড়িত বিশেষ করে। তো যাই হোক, আমার আপনার মহান নেতা উনি আমরা তো এখন বৃদ্ধ বয়সের দিকে আগে চলে 50 আপ যখন হয়ে গেছে তখন তো বৃদ্ধ বয়সের দিকে চলে আসছে। আপনারা যারা ইয়ং একটু শুনেন, অনেকের সন্তান যদি কিছু নেয়, অনেকে মা বাবা ধমক দেয়, কিন্তু বঙ্গবন্ধু উনার ছাত্র জীবনে কি করছেন, উনি 9ম শ্রেণীর ছাত্র ছিলেন, 10ম শ্রেণীতে উঠবে। ওই বছর ফুটবল খেলা ওনাদের গ্রাম এবং অন্য গ্রামের সাথে খেলা, তখন ওনার বন্ধুদের সবাইদের বলছে যে আপনারা সবাই বা তোমরা সবাই এই খেলায় অ্যাটেন্ড করবা, সবাই আসবা। তো ওনাদের পরিবার মাশাআল্লাহ অনেক আগের থেকে, ধরেন 200 থেকে 300 বছর আগের থেকেই প্রভাবশালী, মানে জমিদার স্টাইলই চলাফেরা। ধরেন 300 বছর আগের থেকে ওনাদের বাড়ি বিল্ডিং। এখন আপনি বুঝেন যে আমার আপনার বিল্ডিং তো এখন আমরা 20-50 বছর দেখতেছি, কিন্তু যারা 200-300 বছর আগে বাড়ি বিল্ডিং ছিল তারা অবশ্যই ওই সময়ের জন্য তারা এলিট ছিলেন। তখন ওনার বাবার ঘরে 1200 মণ ধান। তা আমাদের গোপালগঞ্জের বাড়ি, আমার বাড়ি গোপালগঞ্জের ভাষা বলে আউড়ি। তা বলছে কি যে তোর বাবা তো গোলা ভরা ধান আছে, তোর মনে অনেক সুখ, তোরা যাইতে হবে, আমাদের তো কাজ করতে হয়, পেটে ক্ষুধা, আমরা ইচ্ছে করলে সবসময় যাইতে পারি না। উনি বললেন তোদের একটা কথা বলি, কালকে তোরা সবাই যার যার বস্তা নিয়ে আসবি, মানে এই যে চটের বস্তা যেটা বলে, যার যে অবস্থান আছে। আপনারা মা বোনেরা একটু শুনেন, অনেকে আপনারা যেন ওই যে একজন আমলিকি নেত্রী আছে, আপনাদের জানার দরকার, বিভিন্ন মঞ্চে স্টেজে এগুলো আপনাদের বলতে হবে, জানতে হবে বাস্তব জিনিস, আমরা কোন নেতার আদর্শ নিয়ে আসছি। তখন উনি কি বললেন, ওনার বাবারা বললেন যে বাবা আপনি চাবিটা একটু দেন, কাছারিতে মেহমান আসছে। উনি বাবাকে কাছারিতে নিয়ে, বাবা কই মেহমান কই, ভিতরে ঢুকে উনি বাইরেতে তালা লক করে দিচ্ছে ওনার বাবা দিয়ে। উনি আর এক ঘরে ওনাদের ধান ছিল, ওই ঘরের তালা খুলে ধানের আউড়ি রান্দাও দিয়ে কাটিয়ে ছাড়িয়ে দিয়েছে, কয় সবাই এক এক বস্তা নিয়ে যাও এবং লুৎফর রহমানের জন্য অন্তত 200-300 মণ ধান রাখো, কারণ প্রতিদিনে তো 20-50 জন মেহমান ওনার বাড়ি থাকে, অন্তত তার তো 1 বছর চলতে হবে। তো এখন আপনি দেখেন 1200 মণ ধানের থেকে সে 1000 মণ ধান দিয়ে দিয়েছে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো কার বাবার এমন ক্ষমতা আছে বা আমার এরকম ক্ষমতা আছে কিনা, মানে বাবার টাকার থেকে 5 লাখ টাকা আছে, আমি 4 লাখ টাকা গরিবকে দান করে দেবো, এরকম ক্ষমতা আছে? তো যাই হোক, কোন নেতার আদর্শ নিয়ে আপনারা আছেন, যারা অন্য আদর্শ আছেন আমি তাদেরকে বলবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শ একটু জানেন, একটু শুনেন। এবং এটা একটা কথা, উনার জীবনে 4-5 সেট বই লাগতো। উনার চাদর দেখা যায় দোস্ত বা বন্ধু বা বড় ভাই বা ছোট ভাই মানে একটু জামা খারাপ আছে গিয়েছে, উনার গায়ের পোশাকটা তাকে দিয়ে দিত। উনি ওই কোনো দিন পোশাক মানে উনার হাসান ভাই আপনার কোটটা তো ভালো, ওই ভালো খালি একবার বললি হয়, ওটা আর উনি বাড়ি ফেরত নেন, ওটা ওই সাথে সাথে তাকে দিয়েছে। তো এখন দেখেন যে এই নেতার আদর্শ নিয়ে আমরা আসছি। আর যাই হোক, এখন যে জিনিসটা নিয়ে ভয়েস মাল্টিমিডিয়া যে জিনিসটা করতে যাচ্ছেন, আমার ননি কাকা, আমি শর্ট নামটাই বলি, জাকির হোসেন মোল্লা ননি কাকা, আমি ওনার জন্য দোয়া করি, ধন্যবাদ জানাই। ওনারা যে ভাষা আন্দোলন দেখেন, একটা লোক তার এই দেশ জাতি মায়ের প্রতি ভালোবাসা ছিল বলেই উনি কিন্তু ভাষা আন্দোলনে উনি গেছিলেন। মায়ের প্রতি ভালোবাসা ছিল বলেই বা এই মাটিকে আমার মা মনে করছে বলেই সে মায়ের ইজ্জত রক্ষার্থে উনি মুক্তিযুদ্ধে গেছে। আর আরেকটা জিনিস বলি, এই যে আমাদের তহিদ ভাই আছেন, আমরা আছি, আমি একজন মুক্তিযোদ্ধার পরিবার থেকে বড় হয়েছি, আমার কাকা একজন শহীদ হয়েছে, আমার বাপ চাচারা 8 ভাইয়ের ভিতরে 5 ভাই মুক্তিযোদ্ধা। আমরা দেখেছি, আমার দাদির কাছে আমি ঘুমাইছি,
রাত 2-3টার সময় হাওমাও করে কাঁদে উঠছে। তো ওই যে চিক্ষেরি ছোটবেলা কান্না, ওনার সন্তান শহীদ হয়েছে, সেই কান্নার ভিতর দিয়ে আমরা মানুষ হয়েছি। টিটকারি দিয়ে আপনি দেখেন, যার যে এলাকায়, বাংলাদেশে কার কোথায় বাড়ি আমি জানি না, যার যে এলাকায় বাড়ি দেখবেন যে ওই এলাকায় যারা একটু ধনী ছিল ওই সময়, তারা কিন্তু আসলে অ্যান্টি আমলিগ ছিল, আমলিগের বিপক্ষে ছিল। এবং বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিল। 71-এ আপনার ডিসেম্বরে দেশ স্বাধীন আমরা করলাম, উনি 75 মারি ফেলালো। দেখেন ওনাকে কুচক্রী মহল, দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তে ওনাকে হত্যা করা হলো। এরপরে পুরো মুক্তিযুদ্ধের চাকাটাই উল্টো দিকে চলে গেছে। একজন বাসি ফু দিয়েছে, দেশটা স্বাধীন হয়ে গেছে, জিনিসটা এরকম। কিন্তু যাদের বাবা যুদ্ধে গেছেন, যার ভাই যুদ্ধে গেছেন, যার বোন বীরঙ্গনা হয়েছে, যার মা বীরঙ্গনা হয়েছে, হ্যাঁ, তারা জানে যে আসলে মুক্তিযোদ্ধাটা কি। মুক্তিযুদ্ধ এত সহজ ছিল না। এইমাত্র এক দেখছি, আমার ভাই বলছেন যে এনে একটা মেয়ে আছে, আল্লাহ মাফ করু, যদি এখন দেশে যুদ্ধ হতো, উনার কিন্তু মানে ব্যাংকে 20 কোটি টাকা আছে, এদিন ওনার টেনশন ছিল না। ওনার টেনশন ছিল আমার সন্তানকে আমি কিভাবে ইজ্জত রক্ষা করব, আমার স্ত্রীকে কিভাবে ইজ্জত রক্ষা করব। তা ভাই তো একবার বললো যে আমার বোন শিয়ানা ছিল, যে কোনো আর্মি দেখেন তাদের ভিতরে তার বলছে মেয়েটা নিয়ে সরাও, কিন্তু হয়তো ওনাকে বলছে বলে সরাতে পারছে। কিন্তু আমার অনেক মা বোনের অবস্থা কি হয়েছে আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আমরা তো বাস্তব দেখেছি। আমাদের বাড়ি, এই যে ভাইয়ের বাড়ি যে এলাকায়, বিশেষ করে ফরিদপুর অঞ্চল, আর আমার বঙ্গবন্ধুর বাড়ি কোথায় ফরিদপুর, এখন না আমরা গোপালগঞ্জ ভাগ হয়েছি তাই বলিবার, এই অঞ্চলটা 2 বের 3 বের, আমাদের বাড়ি 2 বের 3 বের পড়াইছে। আমরা ছোট, আমরা দেখেছি, প্রথমবার পড়াইছি সব শেষ, খাবারও নেই। মানে 3 বের তো দূরে কথা, একবার আমরা খাবার পাইনি। বাড়ি পড়াইছে ধান চাল, মানে জমিতে যে বেসন বনবে ওরকম কিছু নাই, গরু নিয়ে গেছে, দরিয়া ছাগল নিয়ে গেছে। এবং যারা নিয়ে গেছে কি আনন্দ ফুর্তি করছে, প্রতিবাদ করবেন এই ভাষা ছিল না। আমরা মুক্তিযোদ্ধার ফ্যামিলি, মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে যে ভাষায় কথা বলছে, মানে টিটকারি দিয়ে, কিছু বলার ছিল না, কিন্তু এখনো বলতেছে। এর কারণটা কি? যেমন ওনার এলাকার একটা উদাহরণ দিয়ে, এক কথার ভিতরে আমি আরেক কথা আনছি। যেহেতু ওনার এলাকা, যেহেতু ননী কাকার অনুষ্ঠানে আমরা আসছি, 91-তে নির্বাচন হলো। ওনার এলাকার থেকে বিখ্যাত বাংলাদেশে 22 পরিবারের এক পরিবার, মুসলিম লীগ, অর্থাৎ স্বাধীনতার বিপক্ষের শক্তি, সে নির্বাচন করলো। সে চরে, ওনাদের 45,000 মতো ভোট আছে, ওনাদের চরে কয়েক হাজার বিঘা জমি আছে। ওনারা সবাইকে বলে দিয়েছে চর ওপেন, আমি নির্বাচিত হতে পারি আর না পারি, তো আমাকে খালি একটা ভোট দেবেন, ফসল দেওয়া লাগবে না। যে লোক 50,000 ভোটে হারিয়ে যাবে, সেই লোক 30,000 ভোটে জিতে গেছে। কারণ চরের লোক, আমলিগালারা চিন্তা করলো চরের লোক এক চারটি নৌকো করে, ওরা সব নৌকোয় ভোট দেবে না। চরের লোক, ওই যে চর কৃষক, সে তো গরিব মানুষ, সে চিন্তা করছে মাহাজন যেহেতু বলছে, আর কামাল ইবনে ইউসুফ, আকমাল ইবনে ইউসুফ, এদের সবাই জমিদার জানে, জমিদার যেহেতু বলছে ফসল মাপ 5 বছর, কি এর নৌকা আর কি এর কি, নৌকায় ভোট দিয়ে গেছে। যে জায়গায় আমলিগ পাবে 35,000 ভোট, আমলিগ পাইছে 5,000 ভোট। এটা 91 সালের ঘটনা, প্রথম নির্বাচনে। তা আপনারা দেখেন, যার যে এলাকায় আছে, দেখেন মুসলিম লীগ যারা করছে, এনটি আমলিগ যারা করছে, এরা কিন্তু আসলে ধনী। খুঁজে দেখেন, মেম্বার চেয়ারম্যান যারাই হন, যারা নৌকো আছে, তার নৌকোর ভাগই ছিল হলেন মুক্তিযোদ্ধা, আর নৌকোর মাহাজন ছিল হলেন আপনার এই মুসলিম লীগ, স্বাধীনতার বিরোধী। এখন মালিক যেটা বলে, তুই কি বুঝিস বেটা, তো শেখ মুজিব তো শেষ করে দিয়ে গেছে, অনেক শান্তির পাকিস্তান। কিন্তু না, এখন দেখেন যার সাথে যুদ্ধ করে যে অবস্থান থেকে আমরা আসছি, আমরা আল্লাহ আমাদের পাকিস্তান থেকে অনেক ভালো অবস্থানে আছি। এখন ভুয়া মুক্তিযোদ্ধারা ফয়দা লুটতেছে। আপনি দেখেন, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, জুতো সেলাই করে, কৃষি কাজ করে, এবং পরিচয় দিলে চেতে যায়। এখন আমরা বলি কি মুক্তিযোদ্ধারা ভালো না, ব্যবহার ভালো না, ওদের তো অন্তরে জ্বলে। আপনি দেখেন, একটা গামছা পরে না খেয়ে, মানে 3 দিনের ভিতরে একদিন খানা পায়নি, তারপরে মাটি এবং মায়ের জন্য, নিজের মেয়ের ইজ্জতের জন্য, মায়ের ইজ্জতের জন্য, সন্তানের ইজ্জতের জন্য, দেশের জন্য তারা যুদ্ধ করছে। আর ভুয়ারা কি করছে, মানে সেই মুজিব কোটা তাদের গায়ে পড়ছে, এবং ওদের তবে সহ্য হয় না। হ্যাঁ, এখন কয় মুক্তিযোদ্ধার ব্যবহার খারাপ। মুক্তিযোদ্ধার ব্যবহার খারাপ না, মানে অভিমানে অনেকে মুক্তে বলে না যে আমি মুক্তিযোদ্ধা। আর যে ভুয়া মুক্তিযোদ্ধা, সে এখন সেন্ট আতর মাখাই সবার সামনে যেয়ে বসতেছে। এ আশা ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সবাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস মাল্টিমিডিয়া কর্তৃক আজকের এই মহতী অনুষ্ঠান বিজয় দিবস উপলক্ষে। আমাদের আজকের তৈয়দ হোসেন মোল্লার পিতা জাকির হোসেন মোল্লা, যিনি একাধারে ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা, সেই ব্যক্তিকে নিয়ে এই বিজয় মাসে আমরা দোয়া এবং আলোচনা অনুষ্ঠান, একই সাথে ছোট্ট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। আমাদের ভয়েস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সভাপতির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ মহান বীর মুক্তি যোদ্ধা।
কারণে পেলাম আমরা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের